ভয়াবহতা স্তব্ধ পৃথিবী, তবু জীবন থেমে নেই। স্তব্ধ হয়ে থাকার নাম জীবন নয়। জীবন চলমান, রোগ সুখ দুঃখ ব্যাধি দুর্ঘটনা মানুষকে শেখায় জীবনকে নতুন করে চিনতে। সত্যি এক নতুন জীবন। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি, সুস্বাগত। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি পাস কোর্সের বেসিক অর্থনীতির প্রকৃতি ও আওতা, ইংরেজিতে যাকে বলে নেচার অ্যান্ড স্কোপ অফ মাইক্রো ইকোনমিক্স। আলোচনার শুরুতেই আমরা একটু ধারণা নেই যে বেসিক অর্থনীতি কাকে বলে। বেসিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ মাইক্রো। মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, যার অর্থ অতি ক্ষুদ্র। তাহলে বেসিক শব্দের ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, গ্রিক শব্দ মাইক্রোস থেকে উদ্ভূত, যার অর্থ অতি ক্ষুদ্র। তাহলে আমরা যদি সংজ্ঞার দিকে আলোচনা যাই, তাহলে সংজ্ঞাতে আমরা কি বলবো যে অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যক্রম এবং সমস্যার সমাধান নিয়ে আলাদাভাবে বা পৃথকভাবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে বেসিক অর্থনীতি বলে। বেসিক অর্থনীতি মূলত বাজার অর্থনীতিকে নির্দেশ করে, যেখানে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা নির্ধারিতভাবে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট দামে অর্থনৈতিক সমস্যার সমাধান করে থাকে। অন্যভাবে যদি বলা হয় যে বেসিক অর্থনীতির দাম হলো কেন্দ্রীয় চলক, যার উপর ভিত্তি করে চাহিদা, যদি আমরা বলি চাহিদা যোগান দাম, চাহিদা যোগান বন্টন বিনিয়োগ ইত্যাদি চলকের মান পরিবর্তিত হয়। তাহলে আমরা আলোচনাটা করলাম যে বেসিক অর্থনীতি কাকে বলে। এবার আমরা আলোচনায় যাব যে অর্থনৈতিক সমস্যার প্রকৃতিটা কি। মানুষের জীবনে অভাবের শেষ নেই। একটি বিশেষ অভাব পূরণ হলে আরেকটি বিশেষ অভাব দেখা দেয়। এই অভাব পূরণ করতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো সম্পদের। সম্পদের যদি অভাব দেখা দেয়, তখনই সৃষ্টি হয়ে যায় সম্পদের দুষ্প্রাপ্যতা, এবং এই দুষ্প্রাপ্যতা থেকেই অর্থনীতির মৌলিক সমস্যা তৈরি হয় অথবা কেন্দ্রীয় সমস্যা তৈরি হয়। এবারে অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে কেন্দ্রীয় সমস্যাকে তিনটি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ কি কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, 3 নম্বরে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে স্যামুয়েলসনের মতে কেন্দ্রীয় মৌলিক সমস্যা তিনটি: কোন কোন দ্রব্য কি কি পরিমাণ উৎপাদন করা হবে, কিভাবে বা কোন পদ্ধতি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এছাড়াও আরেকটা কারণ আসছে আমাদের, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা হয়েছে কিনা, সম্পদের দক্ষ ব্যবহার। তাহলে এই 4টা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। কি কি পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে। আমরা ওই সময় আলোচনা করেছি আসলে মানুষের জীবনে অভাবের শেষ নেই। একটি অভাব পূরণ করতে গেলে আরেকটি অভাব দেখা যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমস্যার শেষ নেই। এই সমস্যা সমাধান করতে গেলে আমাদের সম্পদের প্রয়োজন। আমার যদি সম্পদ অধিক পরিমাণে থাকতো, তাহলে অর্থনৈতিক এই সমস্যার সমাধান হতো না। এই কারণে আমাদের কি করা লাগে, সম্পদ বাছাই করা লাগে। অর্থাৎ অনেকগুলো অভাব থেকে আমাদের পণ্য বাছাই করা লাগে। আর এখানে আমরা রেখাচিত্রের সাহায্যে আমরা দেখাবো যে কি কি পণ্য কি পরিমাণে উৎপাদন করা হবে। অয়েক্স অক্ষে আমরা এক্স পণ্য, ওয়াই অক্ষে ওয়াই পণ্য উৎপাদন করা হবে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা।
এই উৎপাদন সম্ভাবনা রেখার S1 বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে আমরা কি দেখব, OM1 x পূর্ণ ON1 y পূর্ণ উৎপাদন করা সম্ভব। এখন যদি আমরা মনে করি যে S2 বিন্দুতে উৎপাদন করা হবে তাহলে আমাদের OM2 পরিমাণ x পূর্ণ এবং OM2 পরিমাণ y পূর্ণ উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা এখানে কি দেখলাম যে কোন কোন দ্রব্য আমরা বাছাই করে নিলাম যে আমাদের x পূর্ণ এবং y পূর্ণ উৎপাদন করা প্রয়োজন। তাহলে x পূর্ণ আমরা কতটুকু করব এবং y পূর্ণ কতটুকু করব এই বিষয়টা আমরা এখানে উপস্থাপন করলাম। আমরা যদি মনে করি যে শুধুমাত্র x পণ্য উৎপাদন করব তাহলে আমরা কতটুকু উৎপাদন করতে পারবো, শুধুমাত্র যদি আমরা x পণ্য উৎপাদন করতে পারি তাহলে OB পরিমাণ উৎপাদন করতে পারবো, তখন y পণ্যের উৎপাদনের পরিমাণ হবে 0। আবার শুধুমাত্র যদি আমরা y পণ্য উৎপাদন করি তাহলে x পণ্যের উৎপাদন হবে 0 আর y পণ্যের উৎপাদন করা হবে y পরিমাণ উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা স্যামুলসনের মতে যে প্রথম পয়েন্ট যে কি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে তা আমরা রেখাচিত্রে আলোচনা করলাম। আমরা এবারে কিভাবে কোন পদ্ধতিতে আলোচনা করা হবে এই বিষয়টা আমরা আলোচনা করব। কিভাবে উৎপাদন করা হবে, তাহলে উৎপাদনের আমাদের কৌশল নির্ভর করে। উৎপাদনের কৌশলটা মূলত দুই ভাগে বিভক্ত করে, একটা হলো শ্রমনিবিড় উৎপাদন কৌশল আর একটা হলো পুঁজিনিবিড় উৎপাদন কৌশল বা মূলধন নিবিড় উৎপাদন কৌশল। পুঁজিনিবিড় উৎপাদন কৌশল কোনটা, যেখানে শ্রমের চেয়ে পুঁজি বা মূলধনের প্রাধান্য বেশি দেওয়া হয় তাকে পুঁজিনিবিড় বা মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলা হয়। আবার মূলধনের চেয়ে যদি শ্রমের প্রাধান্য বেশি দেওয়া হয় তখন তাকে শ্রমের নিবিড় উৎপাদন কৌশল বলা হয়। এখন এটা কার উপর নির্ভর করবে, একটা দেশের সামগ্রিক প্রেক্ষাপট সামাজিক পরিস্থিতি তার উপর নির্ভর করবে যে আমাদের শ্রমনিবিড় নাকি আমাদের মূলধন নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। আমরা যদি রেখাচিত্রের সাহায্যে দেখি যে E1 E2 হলো আমাদের সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি উপকরণের মাধ্যমে যে উৎপাদন করা হয় তা মোট উৎপাদন নির্দেশ করা হয়। আমরা যদি S1 বিন্দুতে দেখি তাহলে আমাদের কতটুকু শ্রমের প্রয়োজন। S1 বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে OM1 পরিমাণ শ্রম ON1 মূলধনের প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি S2 বিন্দুতে উৎপাদন করি তাহলে আমরা কি দেখব, OM2 পরিমাণ শ্রম আর মূলধন ON2 পরিমাণ মূলধনের প্রয়োজন। এখানে আমরা কি দেখলাম, আমরা এখানে যদি আমরা আলোচনা করতে যাই যে S1 বিন্দুতে আমরা কি দেখলাম, S1 বিন্দুতে আমরা দেখলাম মূলধন হলো ON1 পরিমাণ আর শ্রম হলো OM1 পরিমাণ। অর্থাৎ আমাদের কোনটা বেশি, আমাদের মূলধন কার চেয়ে বেশি, আমাদের শ্রমের চেয়ে বেশি। তাহলে আমরা S1 বিন্দুতে আমরা মূলধন নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করলাম। আবার আমরা S2 বিন্দুতে যদি আমরা দেখি তাহলে এখানে কি দেখলাম, আমাদের যে শ্রমের পরিমাণ হলো OM2 আর মূলধন হলো ON2। তাহলে OM2 হলো আমাদের শ্রম আর এখানে হলো আমাদের মূলধন। তাহলে আমাদের কোনটার পরিমাণ বেশি, মূলধনের চেয়ে শ্রমের পরিমাণ বেশি। তাহলে এখানে আমরা কি দেখলাম যে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। এখন কেটা কোনটা অবস্থান করবে, এখন আমরা যদি দেখি যে আমাদের যে বাংলাদেশ মনে করি যে S2 বিন্দুতে অবস্থান করে তাহলে বাংলাদেশ শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আবার উন্নত দেশ যদি আমরা আমেরিকা আলোচনা করি যে S1 বিন্দুতে উৎপাদন করবে তাহলে আমেরিকা নিবে কি আমাদের মূলধন নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। এখন আমরা আলোচনায় যাব যে 3 নম্বরের স্যামুলসনের মধ্যে 3 নম্বর যে পয়েন্ট আসছে যে আমাদের কার জন্য উৎপাদন করা হবে। সমাজে আরেকটু কেন্দ্রের সমস্যা হলো যে কার জন্য উৎপাদন করা হবে। বন্টন ব্যবস্থাটা যদি সঠিক না হয়, অর্থাৎ কাম্য একটা বন্টন ব্যবস্থা যদি আমাদের না থাকে তাহলে উৎপাদন করে আমাদের সমস্যা সমাধান করা সম্ভব হয় না। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি উপস্থাপন করি, তো 10 জন লোক 20 একক জিনিস উৎপাদন করল, তাহলে সমবন্টন যদি আমরা করি তাহলে প্রতিজনে 2 একক
করে তারা উৎপাদন করলো, 2 একক সমবন্টন করে 2 একক করে তারা নিয়ে গেল। ওই সমাজে যদি 5 জন লোক তারা পঙ্গু অথবা কোনো কাজ করার ক্ষমতা তাদের না থাকে, তাহলে তারা কীভাবে বসবাস করবে? তাহলে সমাজের মূল উৎপাদন হলো 20 একক, কিন্তু সমাজের লোক হলো 15। তাহলে 15 দিয়ে যদি আমরা 20 ভাগ করি তাহলে আসবে কত? 1.33। তাহলে এখানে আমাদের কি থাকবে? সমবন্টন যদি করি তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না, অথবা ন্যায় বন্টনটা হচ্ছে না। আবার ন্যায় বন্টন যদি করি তাহলে সমবন্টন হচ্ছে না। তাহলে এখানে সমবন্টন এবং ন্যায় বন্টনের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। 3 নম্বর বাইরে আমাদের আরেকটা পয়েন্ট, যেটা হলো যে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হয় কিনা। সমাজের সম্পদ আমাদের আসছে, এই সম্পদগুলো যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, অর্থাৎ যথার্থভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। আমরা যদি একটা উদাহরণ দিই, যে জাপান এবং বাংলাদেশ। জাপানের মাটির চেয়ে বাংলাদেশের মাটি উর্বর, কিন্তু ফসলের দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে 1 একর জমিতে জাপানে ধান উৎপাদিত হয় 2 টন, আর বাংলাদেশে ধান উৎপাদিত হয় 1 টন। এখানের মাহাত্ম্যটা কি? এখানে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখা যাবে যে তাদের সম্পদের দক্ষ ব্যবহার সঠিকভাবে নিশ্চিত করতে পেরেছে বলে অনুর্বর জমি বাংলাদেশের চেয়ে উর্বরতার দিক দিয়ে কম, কিন্তু উৎপাদনের দিক দিয়ে বা ফলনের দিক দিয়ে তারা অনেক বেশি এগিয়ে গেছে। একমাত্র এটাই বলতে পারি যে দক্ষ ব্যবহার তারা নিশ্চিত হয়েছে। বিষয়টা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, যে অএক্সকে আমরা দিলাম কি জমির পরিমাণ, অএককে আমরা দিলাম উৎপাদন। আমরা প্রথম যে রেখাটাতে আমরা দেখলাম যে টিপি অর্থাৎ টোটাল প্রোডাকশন কি হলো আমাদের, যে বিএম। বি দিয়ে আমরা মার্কিং করলাম যে আমাদের বাংলাদেশ, তাহলে বাংলাদেশে আমাদের উৎপাদন হলো কি আমাদের বিএম পরিমাণ, আর জাপানে দেখা গেল কি আমাদের উৎপাদন হলো কি জেএম পরিমাণ। ওএম পরিমাণ কি আমাদের জমির পরিমাণ। জমির পরিমাণ একই, কিন্তু উৎপাদনটা কি হলো বাংলাদেশের চেয়ে জাপানে বেশি। অথচ আমাদের কি দেখলাম, যে উর্বরতার দিক দিয়ে জাপানের চেয়ে বাংলাদেশের মাটি অনেক বেশি উর্বর, কিন্তু ফলনের দিক দিয়ে দেখা যাচ্ছে জাপান বাংলাদেশের চেয়ে অনেক বেশি উৎপাদন করা সম্ভবপর। তাহলে এখানে আমরা কি দিলাম, যে দক্ষ ব্যবহার নিশ্চিত হয় কিনা। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কি অর্থনীতির প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা আলোচনায় যাব উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদিত 2টি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তবে এখানে শর্ত আছে, যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে। সংজ্ঞাটা যদি আমি আবার বলি, যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদিত 2টি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে আমাদের এখানে কি বোঝাচ্ছে, যে সম্পদটা আমার একটা নির্দিষ্ট পরিমাণ, একটা সীমাবদ্ধতা আছে আমাদের সম্পদের, যে এতটুকু সম্পদ আমার, এই সীমাবদ্ধতার ভিতরে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা প্রকাশ করতে হবে। 2 নম্বরে আসছে যে চলতি প্রযুক্তির সাপেক্ষে। চলতি প্রযুক্তি কোনটা? যেমন আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতাম কি, যে কাঠের লাঙ্গল দ্বারা আমরা একসময় হাল চাষ করতাম, কিন্তু এখন আমাদের কাঠের লাঙ্গলের জায়গায় যে ট্রাক্টর দিয়ে আমরা হাল চাষ করি। তাহলে কৃষিতে আমাদের চলতি প্রযুক্তি কোনটা? যে কাঠের লাঙ্গল নয়, বরং ট্রাক্টরটা হলো আমাদের চলতি প্রযুক্তি। তাহলে বিষয়টা যদি আমরা রেখাচিত্র উপস্থাপন করি, তাহলে আমরা কি দেখব? অক্ষকে আমরা দিলাম কি এক্স দ্রব্য, অক্ষকে আমরা কি দিলাম ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো। এবি হলো কি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে এবি উৎপাদন সম্ভাবনা রেখা, শুধুমাত্র যদি আমরা এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে কতটুকু উৎপাদন করতে পারবো? অবি পরিমাণ। আবার আমরা যদি শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি, তাহলে এক্স দ্রব্যের পরিমাণ হবে 0, ওয়াই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। কিন্তু সমাজের আমাদের এখন প্রয়োজন কি, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটোটা দ্রব্যের আমাদের প্রয়োজন। এখন আমরা যদি সমাজের প্রয়োজনে x1 বিন্দুতে উৎপাদন করি, তাহলে x1 পরিমাণ এক্স দ্রব্য ও y1
ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। তাছাড়া আমরা যদি মনে করি যে S2 বিন্দুতে উৎপাদন করব, তাহলে OX2 পরিমাণ X দ্রব্য ও Y2 পরিমাণ Y দ্রব্য উৎপাদন করা সম্ভব। তাহলে এটা কি বিন্দুতে দেখালো যে আমাদের AB উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে। এখন আমাদের নির্দিষ্ট পরিমাণ যে সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের সর্বোচ্চ উৎপাদনটা কোন রেখার ভিতরে প্রকাশ করবে, AB উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে। অর্থাৎ আমরা যে রেখাটা আমরা তীর চিহ্ন দিয়ে পিপিসি মানে কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে AB রেখা, যে কোনো বিন্দুতে আমাদের সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হবে। এখন AB উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে আমরা L বিন্দু এবং এর অভ্যন্তরে আমরা কি বিন্দু নিলাম, K বিন্দুতে। এখন প্রশ্ন জাগতে পারে যে K বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা, অথবা L বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা। L বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। কেন নয়? কারণ AB উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে L বিন্দু অবস্থিত। তাহলে আমাদের শর্তটা কি, আমাদের যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, এই সম্পদ দিয়ে আমরা AB উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়। আবার কি বলছি আমরা, যে AB রেখার অভ্যন্তরে K বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে উৎপাদন করা সম্ভব। তবে কি হবে, যে আমরা K বিন্দুতে যদি উৎপাদন করি, এখানে যদি আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি, তাহলে কি দেখবো আমাদের, যে আমাদের যে সম্পদ আছে, আমাদের এই সম্পদ দিয়ে আমরা যদি এটার মার্কিংও করলাম আমাদের, তাহলে আমরা দেখা যায় যে সম্পদ কী থাকবে, আমাদের অব্যবহৃত থাকবে। আমরা সর্বোচ্চ উৎপাদন করতে পারি এই AB রেখার ভিতরে, কিন্তু আমরা K বিন্দুতে যদি উৎপাদন করি, তাহলে উৎপাদন করা সম্ভব, কিন্তু আমাদের সম্পদ অব্যবহৃত থেকে যাবে। তাহলে আমরা আলোচনাটা গেলাম আমাদের কি, যে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা আলোচনায় যাব যে পিপিসি রেখার ডাল, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ডালটা কাকে বলে। উৎপাদন সম্ভাবনা রেখার ডালকে দুইটা পণ্যের প্রান্তিক রূপান্তরের হার বলে। কারণ এই প্রান্তিক রূপান্তরের হার, অথবা এটার ইংরেজিতে বলে কি MRPT, মার্জিনাল রেট অফ প্রোডাকশন ট্রান্সফরমেশন, অর্থাৎ প্রান্তিক রূপান্তরের হার। প্রান্তিক রূপান্তরের হার কাকে বলে, যে একটি পণ্যের যদি আমরা অতিরিক্ত উৎপাদন করতে যাই, অন্য একটি পণ্যের সুযোগ যে পরিমাণে ত্যাগ করতে হয়, তাকে প্রান্তিক রূপান্তরের হার বা MRPT বলে। তাহলে আমরা এটা কী পেলাম, যে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা যদি ধরে নেই যে X এবং Y দুটি পণ্য, X পণ্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য আমরা কী করলাম, Y পণ্যের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাহলে আমরা এর অনুপাতকে কী বলবে, রেখার ডাল। অর্থাৎ X এবং Y পণ্যের অনুপাত কী হবে, পিপিসি রেখার ডাল, যা আমরা MRPT XY সমান মাইনাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখানে কী দেখলাম, রেখার ডাল কি আমাদের ঋণাত্মক। রেখার ডাল যদি ঋণাত্মক হয়, তাহলে পিপিসি রেখার কী হবে, আমাদের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। এখন আমরা যদি আলোচনা করি যে পিপিসির প্রকারভেদ কী, MRPT এর উপর ভিত্তি করে পিপিসির 3 প্রকারের। 1 নম্বরে পিপিসি মূলবিন্দু থেকে অবতল আকৃতির হতে পারে, পিপিসি মূলবিন্দু থেকে উত্তল আকৃতির হতে পারে, পিপিসি সরল আকৃতির। আমরা কি দেখলাম, X এর পরিমাণ 0, 1, 2, Y এর পরিমাণ 5, 4, 2। 0 থেকে আমাদের বৃদ্ধি পেল 1, 5 থেকে 4 হলো 1, 1 থেকে 2 হলো আমাদের বৃদ্ধি পরিমাণ 1, 4 থেকে 2, এখানে আমাদের কি 2। অর্থাৎ 1 একক X পণ্য উৎপাদনের জন্য 2 একক Y পণ্যের সুযোগ ত্যাগ করতে হয়। তাহলে আমরা এটা রেখাচিত্র প্রকাশ করছি কি আমাদের, যে X পণ্য কি 1 থেকে 2, তাহলে Y পণ্য 2 থেকে 4, অর্থাৎ 2 একক Y পণ্যের সুযোগ ত্যাগ করতে হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে MRPটা ক্রমবর্ধমান হলে কি হয়, মূলবিন্দুর দিকে অবতল আকৃতির হয়, অর্থাৎ পিপিসি রেখা মূলবিন্দুর দিকে অবতল আকৃতির হয়। এরপর আমরা 2 নম্বরে যাচ্ছি, যে এখানে আমাদের সূচিটা কি দেখি, আমাদের 0, 1, 2, Y পণ্য 5, 3, 2। তাহলে 0 থেকে 1 যদি বাড়তে হয়, তাহলে 5 থেকে 3 কত আমাদের 2। আবার 1 যদি বাড়ে, তাহলে 3 থেকে 2। তাহলে Y পণ্য কী হচ্ছে আমাদের, প্রথমে 1 একক X পণ্যের জন্য 2 একক Y পণ্য ছিল, পরবর্তীতে 1 একক X পণ্য উৎপাদনের জন্য আবার 1 একক পরিমাণ
ওয়াই পণ্য ত্যাগ করতে হয়। তাহলে এখানে বিষয়টা কি, আমাদের এমআরপিটা ক্রমহ্রাসমান। আর এই ক্রমহ্রাসনের কারণে যে পিপিসি রেখাটা কি হচ্ছে, আমাদের উত্তল আকৃতির হচ্ছে। আমরা যদি এখানে দেখি 1 থেকে 2 অর্থাৎ এক্স পণ্য উৎপাদনের জন্য দেখা যাচ্ছে আমাদের কি হয় যে প্রথমে আমাদের 2, এরপর দেখা গেছে কি আমাদের 1 পরিমাণ ওয়াই পণ্য ত্যাগ করতে হচ্ছে। তাহলে এটা আসছে কি আমাদের উত্তল আকৃতি। এরপর আমরা আলোচনায় যাব যে এমআরপিটা কোন অবস্থায় 0, 1, 2, 3, 5, 4, 3, 2 অর্থাৎ অতিরিক্ত একক এক্স পণ্য উৎপাদনের জন্য আমাদের ওয়াই পণ্য প্রতিবারে কী করতে হয়, অর্থাৎ একই পরিমাণ আমাদের ত্যাগ করতে হয়। বিষয়টি আমরা রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করি যে অক্ষ অক্ষে এক্স পণ্য, ওয়াই অক্ষে আমাদের ওয়াই পণ্য। তাহলে এক্স পণ্যকে 1, 2, 3, 2, 3, 4 অর্থাৎ একই পরিমাণ অথবা সম পরিমাণ ত্যাগ করতে হয়। তাহলে এটা হলো কি আমাদের যে এমআরপিটা যদি স্থির থাকে তাহলে পিপিসি রেখাটা কী হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে আমরা কি আলোচনা করলাম যে আমাদের যে এমআরপিটা ক্রমবর্ধমান হলে পিপিসি রেখাটা মূল বিন্দুতে অবতল আকৃতির, দ্বিতীয় বা দেখলাম কি আমাদের উত্তল আকৃতির, তৃতীয় পয়েন্টে আমরা দেখলাম কি অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে কি হয়, সরল আকৃতি হয়ে থাকে। আমরা এবারে সর্বশেষ যে আলোচনাটা যে পিপিসি রেখাটা আমাদের কি হয়। পিপিসি রেখাটা যদি আমরা দেখতে যাই যে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে পিপিসি রেখার স্থানান্তরটা যদি আমরা দেখি, এখানে কি দেখলাম আমাদের অক্ষ অক্ষে এক্স পণ্য, ওয়াই অক্ষে আমাদের কি ওয়াই পণ্য। এখানে 3টা উৎপাদন সম্ভাবনা রেখা। প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখাটা হলো কি আমাদের P0, এখান থেকে যদি আমাদের উপরে ডানে স্থানান্তরিত, আবার দেখালাম বামে স্থানান্তরিত হয়। ডানে স্থানান্তরিত কখন হবে, যখন আমাদের কি আসবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। সমৃদ্ধি যখন আসবে তখন হলো কি আমাদের ডানে স্থানান্তরিত হবে, অর্থাৎ P1, আর যদি অর্থনৈতিক মন্দা তৈরি হয় তাহলে কি আসবে আমাদের P2। তাহলে পিপিসি রেখার স্থানান্তরটা কখন বোঝা যাবে, যে আমাদের উৎপাদন কৌশল, কারিগরি, ব্যবস্থাপনা সব কিছু যদি আমাদের বলা হয় তাহলে আমাদের উন্নতি, অর্থাৎ P1 রেখাটা হবে কি আমাদের উন্নতি, আর P2 হবে কি আমাদের অবনতি, অর্থাৎ আমাদের মূল যে উৎপাদন সম্ভাবনা রেখা এর নিচে যদি অবস্থান হয় তাহলে অবনতি অথবা অর্থনৈতিক মন্দা, আর উপর যদি হয় অর্থনৈতিক সমৃদ্ধি অথবা উন্নত বোঝাবে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করি, পরবর্তীতে আমরা কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, সুরক্ষিত থাকো। সবাইকে ধন্যবাদ।